আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। পড়ালেখার থেকে যে 60 দিন ব্যাপী যে ক্লাস ছিল সেই ক্লাসে আমার আজকে তোমাদের সাথে হাজির হয়েছে ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। 2025 সালের নতুন উদ্যমে নতুন ভাবে তোমাদের সাথে শুরু করতে পেরে আমি এবং তোমরা পড়ালেখার সাথে থাকার কারণে আশা করি তোমরা তোমাদের জীবনে আরো ভালো কিছু অর্জন করতে পারবা। সেই হিসেবে তোমাদের একাডেমিক লাইফ শুরু করা এবং নতুন উদ্যমে 25 সালকে শুরু করার জন্য আজকের লাইভে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা যারা ক্লাসে সংযুক্ত হয়েছো ক্লাসটা শেয়ার করে দিবা এবং যে ধরনের প্রশ্ন থাকা দরকার অবশ্যই তোমরা করবা। আমার সাথে অনেকে রয়েছে। প্রথমেই করছে যে সিরাত আল মুস্তাকিম আসিফ, হ্যাঁ একটু ঠান্ডা আছে। তারপরে সালমা আক্তার তোমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মুস্তারি মুস্তারি ইসলাম রয়েছে, অনন্ত মাহান্ত রয়েছে, ওকে প্রীতি রয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো রয়েছো। এবং আমি গত লাইভে তোমাদের যে ক্লাস নিয়েছিলাম ভূগোল প্রথম পত্রের উপর, এবং তোমাদের অধিকাংশের তোমাদের টেস্ট পরীক্ষা চলছে। এই টেস্ট পরীক্ষায় কোনো কোনো কলেজে শুধু দ্বিতীয় পত্রের উপরে ক্লাস পরীক্ষা নিচ্ছে, আবার কোনো কোনো কলেজে জাস্ট প্রথম পত্রের উপর নিচ্ছে, আবার কোথাও কম্বাইন করে নিচ্ছে। সেই হিসেবে আমি তোমাদের ক্লাস প্রথম যে একটা পৃথিবীর গঠন অধ্যায় নিয়ে ক্লাস নিয়েছিলাম এবং আজকে আমি ক্লাস নিব ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা নিয়ে। এখন আমার সাথে তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো ক্লাসটা তো অবশ্যই শেয়ার করে দিবা, এটা তোমাদের কাছে অনুরোধ। আর সেকেন্ড পয়েন্ট, জনসংখ্যা অধ্যায় দেখলেই আমাদের কি মনে হয় যে জনসংখ্যা বলতে কি বোঝায়। আমরা তো যেহেতু ভূগোল নিয়ে আলোচনা করব, ভূগোলটা হচ্ছে কি যে প্রাকৃতিক অংশ, যে পৃথিবীর গঠন, পৃথিবীতে যে কি ধরনের ভূমিরূপ রয়েছে, নদী রয়েছে, সমুদ্র রয়েছে, জলবায়ু রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিভাবে এই জনসংখ্যা উপর প্রভাব বিস্তার করে, এই ভৌগোলিক অবস্থান কিভাবে একটা অঞ্চলের জনসমষ্টির সকল প্রভাবগুলো ভিন্নতা নিয়ে আসে। আমরা বলি যে পৃথিবীতে যে সমতল ভূমি রয়েছে এবং পৃথিবীতে যে পাহাড়ি অঞ্চল রয়েছে, মালভূমি রয়েছে, নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে, এই যে ভূমির অবস্থানের কারণে জনসংখ্যার এক এক জায়গায় কিন্তু বসতি স্থাপন করেছে। এই মানুষের সকল কার্যক্রম নিয়েই এই ভূগোলে কিন্তু জনসংখ্যা অধ্যায়ের আলোচনা রয়েছে। এখন আমাদের জনসংখ্যা অধ্যায়ের আলোচনা কেন দরকার? এই সারা পৃথিবীর পৃষ্ঠে মানুষের প্রায় বর্তমানে 800 কোটিরও বেশি মানুষ কিন্তু এখন রয়েছে। এই 800 কোটি মানুষ এক এক রকম দেখতে, এক এক ধরনের কৃষি ব্যবস্থা, এক এক ধরনের জীবিকা নির্বাহ, এক এক ধরনের নৃতাত্ত্বিক ভাষা, সংস্কৃতি, এই ভিন্নতার কারণে কিন্তু জনসংখ্যা অধ্যায়ের আলোচনা আমরা করে থাকি। এখন তাহলে আমরা এইটা বলতে পারি যে এই যে জনসংখ্যা আলোচনা এই জন্যই করতে হয়, পৃথিবীতে মানুষের এই ভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো বা একই কর্ম পরিমণ্ডলে যে এই গোষ্ঠীবদ্ধ হয়ে মানুষ যে বসবাস করে, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা জনসংখ্যা অধ্যায়ে আলোচনা করি। এই যে পৃথিবীতে মানুষের বসতি, এই বসতি স্থাপনের ফলে মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রম করে, এইগুলোর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। মানুষ যে যানবাহন চালাচ্ছে এইগুলোর ফলে যে তোমার জলবায়ুতে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, গাছ রোপণ করছে বা গাছ কাটছে, এগুলোর ফলে যে পরিবেশের ভারসাম্য, তোমার বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এই যে নেতিবাচক সহ ইতিবাচক যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলোই কিন্তু এই জনসংখ্যা, যেটা পৃথিবীতে সম্পদ বন্টনের উপর ভিত্তি করে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। পৃথিবীতে জনসংখ্যা হিসেবে তো আলোচনা করলাম, এর মধ্যে মানুষের শ্রেণী বিভাগ রয়েছে, শিশু আছে, যুবক আছে, বৃদ্ধ আছে,
পুরুষ আছে, নারী আছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের এই যে তোমার অর্থনৈতিক দিক থেকে কর্মদক্ষতা সহ তোমার এই যে নির্ভরশীলতা, মানুষ কতজন কর্মক্ষম মানুষ রয়েছে, কতজন মানুষ নির্ভরশীল রয়েছে, এই সমস্ত বিষয় আমরা জনসংখ্যা ভূগোলের মধ্যে আলোচনা করে থাকি। দেখো 1953 সালে জি.টি.কে ওয়ার্থা এই জনসংখ্যা ভূগোল সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে জনসংখ্যা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে যদি জনসংখ্যা না থাকতো, ভৌগোলিক আলোচনা দিয়ে কিছুই হতো না। মানুষ আছে বলেই এই ভৌগোলিক আলোচনা গুরুত্ব পেয়ে থাকে। এখন এই জনসংখ্যার আলোচনার ক্ষেত্রে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো জনসংখ্যার মধ্যে আলোচনা করা হয়, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু জনসংখ্যার জনভিত্তিক উপাদান হিসেবে আমরা আলোচনা করে থাকব। তাহলে এই জনসংখ্যার কি বিষয়? কোন নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক বা উপাদান পরিমাপ করে উপস্থাপন করাই হচ্ছে এই জনমিতিক বৈশিষ্ট্যগুলো। তাহলে জনসংখ্যার এই জনমিতিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি রয়েছে? দেখো যে এই যে নারী বয়স কাঠামো রয়েছে, মানে আমাদের সমাজে বয়স কাঠামো কেমন রয়েছে, শিশু, বৃদ্ধ, যুবক, এটা হচ্ছে বয়স কাঠামোর মধ্যে পড়ে। তারপরে নারী পুরুষের একটা অনুপাত রয়েছে, নারী পুরুষের অনুপাত রয়েছে যে আমাদের সমাজে যে নারীর সংখ্যা বেশি নাকি পুরুষের সংখ্যা বেশি, এগুলো একটা হিসাবের জন্য আমরা জনসংখ্যার জনমিতিক উপাদানে আলোচনা করে থাকি। বৈবাহিক অবস্থা, বর্তমানে যে বৈবাহিক অবস্থাটা কেমন হয়, আমরা অনেক সময় বাল্য বিবাহ নিয়ে আলোচনা করে থাকি। এই আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে কোন সমাজে কি রকম বৈবাহিক অবস্থা রয়েছে, বা সেটা ম্যাচিউর পর্যায়ে গিয়ে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে নাকি আরো পরে হচ্ছে নাকি আগে হচ্ছে, এইগুলো সমস্ত বিষয়গুলো বৈবাহিক অবস্থার মধ্যে আমরা জনমিতিক উপাদান হিসেবে আলোচনা করি। আমরা এখন আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে এই যে তোমার পরিবারের আকার এবং গঠন। আমাদের আগে বলতে আমাদের বাবা, আমাদের দাদা, এই ঠিক 2 বা 3 পুরুষের সমাজে দেখবা যে জনসংখ্যা বা পরিবারটা অনেক বড় ছিল, মানে একই পরিবারে 20 জন 15 জন এরকম করে কিন্তু জনসংখ্যা ছিল, মানে সন্তান ছিল। এর প্রধান কারণটা কেমন ছিল, পরিবারের আকারটা কেমন ছিল? ঠিক একই সময় আমরা আধুনিক সমাজে এসে এই জনসংখ্যার কি পরিমাণে তোমার পরিবার গঠন হচ্ছে। দেখো এখন একক পরিবার, স্বামী স্ত্রী তাদের সন্তান, এই একক পরিবারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ এই যে বর্তমানে আমাদের নির্দিষ্ট ভৌগোলিক, পৃথিবী তো তার নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে রয়েছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোথাও যদি জন্মহারটা বেশি হয়, মৃত্যু হারটা কম হয়, তাহলে পৃথিবীতে জনসংখ্যার পরিমাণটা বেড়ে যাবে। জনসংখ্যার পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য অধিক পরিমাণে যে তোমার খাদ্যশস্য, অর্থনৈতিক উপাদান, সমস্ত বিষয় কিন্তু এর জন্য কিন্তু কাজ করা লাগতো। এই জন্য আমাদের যে ভূভাগ রয়েছে, জমি রয়েছে, এইগুলো এই সকল জনসংখ্যার মধ্যে বন্টন করে দেওয়ার কারণে এই টোটাল ভূমিটার সংকুচিত হচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জনসংখ্যা অধ্যায়ে কিন্তু জেনে থাকি। তারপরে আমাদের কি রয়েছে? অর্থনৈতিক কর্মকাণ্ড। জনসংখ্যা অধ্যায়ে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। কেন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব? আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই কৃষির উপরে নির্ভরশীল। এই কৃষির উপরে নির্ভরশীল, ঠিক একই সময় আমরা যদি যে সকল শিল্প উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, ইউরোপ, আমেরিকা, এই সকল দেশ কিন্তু তাদের সাথে এবং আমাদের বৃহৎ পার্থক্য কিন্তু রয়েছে। এবং তারপরে জাতীয়তা, নির্দিষ্ট ভৌগোলিক আয়তনের মধ্যে সকল জনসংখ্যার যে একটা একক জাতীয়তা রয়েছে, এইগুলো কিন্তু জনসংখ্যা ভূগোলের মধ্যে আলোচনা করা হয়। ধর্ম, বর্ণ, ভাষা, তাহলে এর ভিতরে দেখো ধর্ম, বর্ণ, ভাষা এগুলোও কিন্তু জনসংখ্যার ভূগোলের মধ্যে কিন্তু আলোচনা করা হয়। যেমন এই ধর্ম নিয়ে দেখো বর্তমানে তোমার বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টি হচ্ছে,
বর্ণ, এখানে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, এইগুলো নিয়ে সমস্যা হচ্ছে। এবং বিচিত্র রকমের ভাষাও কিন্তু বর্তমানে আমাদের এখানে রয়েছে। তাহলে এতগুলো বিষয় কিন্তু জনসংখ্যার জনমিতিক উপাদানগুলোর মধ্যে রয়েছে। এই জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো আমি যত সময় পর্যন্ত যেগুলো বললাম সেগুলো কিন্তু এর সংক্ষিপ্ত অংশ হচ্ছে এখানে। আকার আমরা এখন দেখবো যে এগুলোর আলাদা আলাদা ভাবে আলোচনা, যে জনসংখ্যার এই জনমিতিক উপাদান হিসেবে যে আকার মানে সাইজ কেমন, আকার মানে সাইজটা কেমন, মানে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এটা একটা জনসংখ্যার আকার। আবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আলাদা আলাদা রাষ্ট্রের মধ্যে যত জনসংখ্যা রয়েছে এইটাও আলাদাভাবে একটা আকার বা সাইজকে নির্দেশ করে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে জন্মহার। জনসংখ্যার দ্বিতীয় অংশটা হচ্ছে জন্মহার, মানে বার্থ রেট, মানে এক এক দেশের এক এক রকমের কিন্তু জন্মহার থাকে। জন্মহারটা কিভাবে নির্ণয় করা হয়, যে প্রতি 1000 লোকের মধ্যে আসলে বছরে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে, মানে অনেক শিশু তো জন্মগ্রহণ করতে পারে, কিন্তু যে শিশুগুলো জীবিত থাকে 1000 জনের মধ্যে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে এই আকারকে আমরা জন্মহার বলে থাকি। এখন এই জন্মহার এই অংশকে আবার কিরকম করা হয়, যে বার্থ রেটের যে বিষয়টা এখানে ম্যাথ আছে আর কি, কিরকম, যে 1 বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা, 1 বছরে জন্মগ্রহণকারী যে মোট জীবিত শিশুর সংখ্যা, এবং ওই বছরের মধ্যবর্তী সময়ে যত জনসংখ্যা রয়েছে সেটাকে দ্বারা যদি 1000 দ্বারা গুণ করা হয়, এটা কিরকম, ধরো 1 বছরে জন্মগ্রহণ করেছে তোমার 3 লক্ষ, হ্যাঁ 3 লক্ষ জন্মগ্রহণ করেছে, এবং তোমার ওই দেশের মধ্যবর্তী সময়ে জনসংখ্যা মনে করো 16 কোটি, 16 কোটি, এবং একে দিয়ে যদি আমরা 1000 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এই স্থানে আমরা মোট জনসংখ্যা মানে জন্মহারটা পেয়ে যাব, মোট জন্মহারটা কিন্তু পেয়ে যাব। এখন এই যে বাংলাদেশের জন্মহারটা কেমন, আমরা তো বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে বাংলাদেশের হিসাবটাই কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে বাংলাদেশের দেখো জন্মহার 18.3, মানে প্রতি 1000-এ বাংলাদেশে তোমার 18.3 জন শিশু কিন্তু জন্মগ্রহণ করতেছে। এটা হচ্ছে 18 সালে 2018 সালের অর্থনৈতিক সমীক্ষা। 2018 সালের অর্থনৈতিক সমীক্ষা থেকে কিন্তু আমরা এগুলো দেখি। এখন এই জন্মহারের উপর ভিত্তি করে আমরা এটা বলতে পারি এই স্থানে কি পরিমাণে প্রজননশীলতা রয়েছে, এই স্থানে কি পরিমাণে প্রজননশীলতা রয়েছে। প্রজননশীলতা মানে কি পরিমাণে শিশু জন্মদান করার সক্ষমতা রয়েছে। তোমরা এইটা দেখে এতটুকু অনুমান করতে পারো যে পৃথিবীতে ইউরোপ মহাদেশে অনেক দেশ আছে যে তাদের এই প্রজননশীলতা হ্রাস পেয়েছে, মানে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা হ্রাস পেয়েছে, কারণ ওই স্থানের খাদ্যাভ্যাস, জলবায়ু, জীবন আচরণের কারণে কিন্তু বা সংস্কৃতিগত কারণে তাদের মানে প্রজননশীলতা কম, এজন্য তাদের জনসংখ্যাটাও কম। বুঝে গেল, আমাদের প্রজননশীলতা বেশি এই কারণে আমাদের এতটুকু মানে এত ছোট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে বৃহৎ জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যা এত থাকলেও আমাদের এই জনসংখ্যাকে যদি আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি সেটা বৃহৎ অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারলাম যে জনসংখ্যার যে বিষয়টা। এখন এই অংশ মানে জনসংখ্যার এই অংশকে আবার বিভিন্ন ভাবে কিন্তু আলোচনা করতে পারি, যেমন স্থূল বা অশোধিত জন্মহার মানে ক্রয়েড বার্থ রেট, যা সিবিআর বলা হয়, তারপরে স্বাভাবিক জন্মহার, মানে এটা বিভিন্ন উপায়ে কিন্তু এই জন্মহারটা কিন্তু নির্ণয় করা যেতে পারে। স্বাভাবিক জন্মহার, সাধারণ জন্মহার, শিশু মৃত্যু অনুপাত, এই বিষয়গুলো, বয়স নির্দিষ্ট জন্মহার, তাহলে এই বিষয়গুলো বা তারপরে নিট প্রজনন হার, এইগুলো কিন্তু সবই হচ্ছে এই জন্মহারের মধ্যে আলোচনা করা হয়ে থাকে।
এবার আমরা দেখবো যে মৃত্যু হার, ঠিক এই জন্মহারের মতো এই একটা দেশের মধ্যে মানুষ কিভাবে মারা যাচ্ছে। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় যে আমরা কেন এই জন্মহার মৃত্যু হার এইগুলো সম্পর্কে জানবো, তোমরা যারা আসো ক্লাসে, আচ্ছা তোমরা প্রত্যেকে একটা কমেন্ট করো যে আমরা কেন একটা দেশের মৃত্যু হার সম্পর্কে জানবো, বা কেন মৃত্যু হার সম্পর্কে জানা প্রয়োজন। দেখি দেখি তোমাদের মতামতটা কি, কোন কোন বিষয়গুলো জন্মহার বা মৃত্যু হার করার কারণ কি। হ্যাঁ দেখি তোমরা একটু এটা এই সম্পর্কে মতামত দাও যে আমরা তো জন্মহার সম্পর্কে কেন জানলাম যে একটা দেশে কি পরিমাণে জন্মহার জন্ম মানে প্রজননশীলতা রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা জন্মহারটা পেয়ে থাকলাম, ঠিক আছে। এখন এই মৃত্যু হারটা কেন জানবো, মানে মৃত্যু হার মানে তোমার একটা দেশে মানে প্রতি বছর কতজন মানুষ মারা যাচ্ছে, তাই না। এটা তো আমরা মৃত্যু হারের বিষয়টা বুঝলাম, কিন্তু এই মানুষ মারা যাওয়ার পিছনে ওই দেশের তোমার চিকিৎসা ব্যবস্থাটা কেমন, ওই দেশের চিকিৎসা ব্যবস্থাটা কেমন, ওই দেশের সামাজিক স্টেবল কিনা, সামাজিক স্টেবল কিনা। যদি একটা নির্দিষ্ট ভূখণ্ডের একটা দেশের জনসংখ্যা যদি প্রতিনিয়ত মারা যেতে থাকে, কোনো সাধারণ রোগ হলে মারা যাচ্ছে, তাহলে ওই দেশের জনসংখ্যাটা কিন্তু তোমার এত বেশি পরিমাণে তোমার মানে বিশ্ব মঞ্চে কিন্তু দেখানো হবে না। আমরা বলতে পারি উন্নত দেশ, আমরা উন্নয়নশীল রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র, এটা কিভাবে এগুলো আইডেন্টিফাই করা হয়, ওই অঞ্চলে মানে ওই দেশে মোট জনসংখ্যাকে কিভাবে আর কি ব্যবহার করা হচ্ছে, ওই জনসংখ্যার সুযোগ সুবিধা ওই সরকার কেমন দিতে পারছে, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু জনসংখ্যার বা ওই দেশের অর্থনৈতিক অবস্থা নিরূপণ করা হয়। ঠিক একইভাবে আমরা একটা দেশের মৃত্যু হার কেমন রয়েছে এইগুলো আমাদের জানার জন্য ওকে, আসলাম সরকার উদয়, অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি মতামত দিয়েছো। মানে মতামত দিলে হয় কি যে তুমি ওই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করেছো, হয়তো বা জানো বা কিছুটা কনফিউজড আছো, এটা হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করবা তোমরা। তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, তবে জনসংখ্যা এটা জানার জন্য যেমন কি আমাদের যে এর উদ্দেশ্যটা কি, আমি যদি মৃত্যু হারটা যদি আমার দেশে বেশি হয়, মানুষ অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে, মানে এই পজিশনে যদি চলে আসে, সেই মানুষকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে ওই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে, ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসতে পারে, ওই দেশের তোমার সনাতনী পদ্ধতি নিয়ে প্রশ্ন আসতে পারে, ওই দেশ এখনো আধুনিক পন্থায় কিন্তু আসে নাই। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অতি সহজেই জানা যায়। এই জন্য দেখবা যে সরকার তাদের শিক্ষার হারটা বৃদ্ধি করতে চায়। আমরা যে গত স্বৈরাচারী শেখ হাসিনার যে সরকারটা দেখেছিলাম যে 15 বছরে, সেখানে শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, কারণ তোমার শিক্ষার ক্ষেত্রে তোমাকে গ্রেড দেওয়া হয়েছে অনেক বেশি, কিন্তু তুমি কোনো কাজে দক্ষ না। তাহলে এইগুলো তোমার বাইরের দেশে দেখানো হচ্ছে, আমার দেশে এত শিক্ষিত মানুষ, জাস্ট তোমাকে এই মানে ডাটাগুলো দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেশের উন্নয়নে কোনো কাজ কিন্তু করা হয়েছিল না। এইগুলো বিষয়গুলো কিন্তু তোমার বাইরের দেশে কিন্তু অনেক প্রভাব ফেলে। তোমার দেশে দেশ কোন পর্যায়ে, তোমাকে যদি বলা হয় তুমি গরিব, তুমি অনুন্নত, তোমার শিক্ষা ব্যবস্থা ভালো না, তোমার অর্থনৈতিক অবস্থা ভালো না, এইটা তোমার একটা নেগেটিভ সেন্সে আসবে না। ঠিক একইভাবে বৈশ্বিকভাবে আলোচনার ক্ষেত্রে এই সকল দেশের বিষয়গুলো কিন্তু একইভাবে আলোচনা আসে, ঠিক আছে। এই তাহলে আমরা মৃত্যু হারও একইভাবে দেখবো যে 1000 লোক মধ্যে প্রতি বছর যতজন মারা যায়, একে আমরা ওই দেশের নির্দিষ্ট মানে মধ্যবর্তী সময়ে যত মানুষ রয়েছে একে 1000 দ্বারা গুণ করলে আমরা এই মৃত্যু হারটা কিন্তু পেয়ে থাকি। 18 সালের তথ্য মতে মৃত্যু হার কত, 5। আমরা জন্মহারের ক্ষেত্রে দিয়েছি কত, 18.5,
আর মৃত্যু হারে 18 সালে 5.0, মানে কি মৃত্যু হার বাংলাদেশে কম, জন্ম হারটা বেশি, মৃত্যু হারটা কম। এটা দেখে আমরা বাংলাদেশের অবস্থা বলতে পারি বাংলাদেশের এই তোমার মানে জন্ম হারের পরিমাণটা বেশি, মানে তোমার এই প্রোডাক্টিভিটিটা, মানে জন্মহারের যে প্রোডাক্টিভিটি, প্রজননশীলতা, এটা অনেক বেশি, এবং মৃত্যু হার মানে কম, মানে চিকিৎসা ব্যবস্থা সহ উন্নত সমস্ত বিষয়গুলো এই স্থানে রয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে আবার জনসংখ্যার জনমিতিক উপাদানের আর একটা উপাদানটা হচ্ছে ঘনত্ব। আচ্ছা, তাহলে ঘনত্বটা কি? ঘনত্ব বলতে মানে ডেনসিটি বলা হয়, মানে প্রতি 1 বর্গ কিলোমিটারের মধ্যে, মানে কি প্রতি 1 বর্গ কিলোমিটারের মধ্যে তোমার কতজন মানুষ এই স্থানে বসবাস করে। প্রতি 1 বর্গ কিলোমিটারের মধ্যে কতজন মানুষ এই স্থানে বসবাস করে, এটা বোঝানোর জন্য ঘনত্ব আলোচনা করা হয়। এই ঘনত্বটা কিভাবে আলোচনা করা হয়, যে তোমার দেশে মোট জনসংখ্যা কত, তোমার দেশে মোট জনসংখ্যা কত, তাকে দিয়ে তোমার মোট ভূমি, আমাদের তো ভূমি তো নির্দিষ্ট, তাই না? এই মোট ভূমি দিয়ে আমরা যদি মোট জনসংখ্যাকে ভাগ করি, তাহলে এই সমস্ত দেশের ঘনত্ব কিন্তু পেয়ে থাকবো। ঘনত্ব দেখে আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করতে পারি বাংলাদেশের ঘনত্বটা কেমন, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমার দেশে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, খুলনা, রাজশাহী, বরিশাল, এই সকল শহরে কিভাবে আসলে জনসংখ্যার ঘনত্বটা রয়েছে, কোন অঞ্চলে জনসংখ্যা বেশি, এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্বের মাধ্যমে দেখানো হয়। সুমন বলতেছে যে মৃত্যু হার কিভাবে বের করব। মৃত্যু হারটা তুমি বের করবা যে 1 বছরে, তুমি এখানে উপরে লিখবা 1 বছরে যতজন মৃত্যুবরণ করে, ডেট, নিচে লিখবা যে এই ওই 1 বছরের মধ্যবর্তী টোটাল জনসংখ্যা, পিপল গুণ 1000। ঠিক আছে, এটা হচ্ছে ডেথ রেট। বুঝে গেল সুমন? তাহলে আমাদের জন্ম মৃত্যু হারটা হচ্ছে তোমার ওই বছরে যতজন মানুষ মারা যাবে তাকে দিয়ে দেশের মধ্যবর্তী সময়ে টোটাল জনসংখ্যার সাথে গুণ করতে হবে, কত? 1000 গুণ করলে আমরা মৃত্যু হারটা পেয়ে থাকি। এখন ঘনত্বটা হচ্ছে একটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ রয়েছে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ রয়েছে, এটা দেখার জন্য আমরা এই ঘনত্ব কিন্তু জেনে থাকবো। এখন তোমাদেরকে যদি আমি বলি যে বাংলাদেশে ঢাকা শহরে কি পরিমাণে জনসংখ্যা এবং তোমার খুলনা শহরে, বরিশাল শহরে জনসংখ্যা কেমন, এটা দেখার জন্য অবশ্যই তুমি ওই স্থানের ঘনত্বটা দেখবা। ঢাকা শহরের জনসংখ্যা কিন্তু অনেক বেশি। 2022 সালের মধ্যে দেখো আমাদের জনসংখ্যার ঘনত্ব 1109 জন, মানে 1 বর্গ কিলোমিটারে 1109 জন পরিমাণে কিন্তু বসবাস করতেছে। এখন ঢাকা শহরের জনসংখ্যা ঠিক পার্শ্ববর্তী অঞ্চলের জনসংখ্যা, এর মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, তাহলে একটা বিষয় খেয়াল করো, আমি যদি এটাকে বলি ঢাকা, ঢাকা দিয়ে ঠিক একই পরিমাণ জায়গার মধ্যে খুলনা, খুলনা জেলা, এর মধ্যে জনসংখ্যার ঘনত্বটা কম বেশি রয়েছে। কেন কম বেশি রয়েছে? ঢাকা জেলা রাজধানী, এইখানে শিল্প কারখানা বেশি, গার্মেন্টস শ্রমিক বেশি, যোগাযোগের সহজলভ্যতা রয়েছে, অর্থনৈতিক অগ্রগতি রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা, মানুষের সুযোগ সুবিধা কিন্তু বসবাসের উপযোগী, সমস্ত বিষয় কিন্তু ঢাকা জেলাতে উপযোগী। এই কারণে কিন্তু ঢাকা জেলাতে তোমার জনসংখ্যার ঘনত্বটা বেশি, প্রায় তোমার প্রতি বর্গ কিলোমিটারে 4000 মানুষ বসবাস করে। ঢাকা জেলায় প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ বসবাস করে? প্রায়
4,000 মানুষ বসবাস করে। এটা একটা মেগা সিটিতে পরিণত হয়েছে। এটা মেগা সিটিতে কিন্তু ঢাকা জেলা পরিণত হয়েছে। ঠিক খুলনা জেলাতে তুমি গেলে তোমার অর্থনৈতিক অগ্রগতি হবে, জলবায়ু সহ অন্যান্য দিকে। খুলনা গেলে তুমি পানির সংকট হবে, তুমি লবণাক্ত পানি পাবে, সেটা তুমি খেতে পারবে না। ঠিক এতগুলো বিষয় তোমার ওই স্থানে জনসংখ্যার জন্য, জনগণের জন্য উপযোগী সমস্ত বিষয়গুলো যেখানে পাওয়া যায় ওই স্থানে জনসংখ্যার ঘনত্বটা বেশি। পাহাড়ি অঞ্চলে গেলে আমাদের জনসংখ্যার ঘনত্বটা কিন্তু কম হবে, কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না, তুমি যানবাহন চলাচল করতে পারবে না, কৃষিকাজ ভালোভাবে করতে পারবে না। তো এইগুলোর কারণে যেই স্থানে জলবায়ু, তোমার স্থলভাগ সমস্ত কিছু উপযোগী হবে, ওই স্থানে জনসংখ্যার ঘনত্বটা বেশি হবে। ঠিক পৃথিবীর অন্যান্য অঞ্চলের সাথে আমরা এটা আলোচনা করতে পারি। এখন আমরা দেখব মাথা পিছু আয়। মাথা পিছু আয় বলতে যে একজন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ওই দেশে যে পরিমাণে আয় হয় তার গড় আয়টা কত। একটা গড় আয়কে আমরা বাৎসরিক যে গড় আয় ধরি, সেটা হচ্ছে মাথা পিছু আয়। এটার আয় বের করার একটা সূত্রটা হচ্ছে যে তোমার মোট জনসংখ্যা কি করতে হবে, মোট জাতীয় আয়, মোট জনসংখ্যাকে কি করতে হবে, মোট জাতীয় আয় দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আমাদের জনমোট আয় দেখো কি, মাথা পিছু আয় 2,765 মার্কিন ডলার। 2,765 মার্কিন ডলার মানে কি, একটা শিশুরও আয় কত, 2,765 মার্কিন ডলার। কিন্তু আমাদের কি সেরকম আয় আছে? না। মানে কি, সকলের আয় একত্রে করে ভাগ করলে জনপ্রতি আয় আমরা বের করতে পারি। ওকে, জিওগ্রাফির ক্লাস বলতে আমাদের ক্লাস আসলে লাইভ ক্লাসটা অনেক কম হয়। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমাদের যে গ্রুপগুলো আছে, যারা হচ্ছে আমাদের যে র্যাপিড ব্যাচ চলছে, আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে, গোল্ডেন ব্যাচ আছে, তাহলে এই বিষয়গুলো যে আমাদের এগুলো হচ্ছে ওই ক্লাসগুলোতে নেওয়া হয়। ঠিক আছে, আমাদের লাইভ ক্লাস অ্যাকচুয়ালি কম হয়। ভূগোল বা সব ক্লাসেরই, সব সাবজেক্টেরই লাইভ ক্লাস কম হয়। তোমরা যদি আমাদের সাথে ক্লাস করতে চাও তাহলে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবা, দেন আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা পাবা। প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস বা প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় আমরা আমাদের পড়ালেখাতে কিন্তু করাই। আজকের ক্লাসের পিডিএফটা তোমরা অফিসের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবা। অফিসে যদি মেসেজ দাও যে ভূগোল ক্লাস লেকচারটা লাগবে, তারা অবশ্যই তোমাদের এটা দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। ওকে, এই বিষয়গুলো এখন আমরা দেখি যে মাথাপিছু আয় সম্পর্কে তো বুঝলাম, এখন মাথাপিছু ভূমি। আচ্ছা, একটা দেশের যদি জনসংখ্যা যতই হ্রাস বৃদ্ধি করানো যাক, কিন্তু তোমার কি মাথাপিছু ভূমি কি হ্রাস পাবে? না। মানে মাথাপিছু ভূমি কিন্তু একই থাকে, কিন্তু মাথাপিছু ভূমিটা আস্তে আস্তে কমতে থাকে। ভূমি তো এক, তোমার আগে ছিল কয়জন, আমার দাদার সন্তান ছিল হচ্ছে 15 জন, তারপরে আমার বাবার সন্তান আমরা মাত্র 2 জন। ধরো এর পরবর্তী প্রজন্মে আরো কিন্তু কমে আসবে। ঠিক এইভাবে কিন্তু এই জনসংখ্যার বন্টন করে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মাথাপিছু ভূমির পরিমাণটাও কিন্তু কমতেছে। এগুলো সবই জনভিত্তিক উপাদানগুলোর মধ্যে পড়ে। জনসংখ্যার বয়স কাঠামো। আচ্ছা, জনসংখ্যার বয়স কাঠামো সম্পর্কে আমরা কিভাবে জানবো? জাতীয় আয় কি? ওকে, জাতীয় আয়টা হচ্ছে তোমার একটা দেশের যত জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার যে বাৎসরিক যে আয় আছে না, তোমার একটা দেশে যে আয় ব্যয়ের একটা হিসাবের কথা বলি, যে তোমার একটা দেশে নিট প্রফিট কতটুকু হলো, নিট প্রফিট কত হলো, বা নিট ইনকাম কতটুকু হলো, ব্যয় তো বা ব্যয় কতটুকু হলো সেটা পরে। বিভিন্ন সেক্টর থেকে যা আয় হয়, তোমার রেমিটেন্স থেকে হতে পারে, দেশের
সম্পদ তুমি যখন রপ্তানি করবা সেই আয় হতে পারে। এই সমস্ত বিষয়গুলো মিলে যখন আয় একটা হিসাব করা হবে, সেই আয়টা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব, তখন প্রত্যেক জনের উপরে কত টাকা করে ইনকাম আসলো এটা হিসাব দেওয়া হয়। এটা হচ্ছে মোট জাতীয় আয়। এখন জনসংখ্যার বয়স কাঠামো, এই জনসংখ্যার বয়স কাঠামো কিভাবে আমাদের এই জনসংখ্যার পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে একটু দেখি। যে এজ গ্রুপ রয়েছে, শিশু, পূর্ণবয়স্ক, বৃদ্ধ, আমরা কাদেরকে বলবো? 0 থেকে 4 বছর এই অংশকে আমরা শিশু বলতে পারি, বা আমাদের সংবিধানে 0 থেকে 18 বছর পর্যন্ত কিন্তু একটা শিশু বলা হয়ে থাকে। এখানে 19 বইতে 19 দেয়া ছিল। এখন কোন অঞ্চলে জনসংখ্যার পরিমাণটা কেমন, শিশু বেশি নাকি পূর্ণবয়স্ক নাকি বৃদ্ধ? এখন একটা অঞ্চলে যদি বৃদ্ধের পরিমাণটা বেশি হয়, কর্মক্ষম মানুষের সংখ্যাটা যদি কম হয়, তাহলে ওই স্থানে কিন্তু তোমার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভঙ্গুর হবে। তোমার পরিবারে দেখো 8 জন সদস্য আছে, কতজন? 8 জন সদস্য আছে, এর মধ্যে একজন মাত্র মানে তোমার কর্মক্ষম ব্যক্তি, পূর্ণ বয়স্ক, চাকরি করে। তাহলে একজন মানুষের উপরে এত আরো 7 জন মানুষ নির্ভরশীল। যদি 8 জন সদস্য থাকে, এর মধ্যে যদি 4 জন যুবক হয়, 4 জনই হচ্ছে তোমার কাজ করে, পরিশ্রম করে, তাহলে তোমার ওই পরিবার কিন্তু ভালোভাবে চলবে। ঠিক মনে করো, ওই একটা দেশের মধ্যে যত জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার মধ্যে যুবকদের সংখ্যা বেশি। যুবকদের সংখ্যা যখনই বেশি হবে, তখন ওই অঞ্চলে বা ওই দেশে তোমার অর্থনৈতিক অগ্রগতি বেশি হবে, কর্মক্ষম মানুষ বেশি হবে, নির্ভরশীল মানুষের সংখ্যাটা কমতে থাকবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু জনসংখ্যার বয়স কাঠামো কিন্তু দেখানো হয়। এখন এই বয়স কাঠামো, তারপরে যে বয়োপিরামিড রয়েছে, কি রয়েছে? যে বয়োপিরামিড রয়েছে। বয়োপিরামিড বলতে কি বোঝায়? যে এই যে হিস্টোগ্রামের বা আয়তলেখের সাহায্যে আমরা নারী পুরুষ এদের একটা বয়োপিরামিড কিন্তু দেখাতে পারি। আমরা একটু পিরামিড গুলো দেখাই, এটা কেমন হতে পারে দেখো। এখানে হচ্ছে বয়োপিরামিডটা হচ্ছে তোমার নারী পুরুষের অনুপাতের মতো, নিচে হচ্ছে লিঙ্গ অনুপাতের কথা বলছে না, এটা যে তোমার নারী পুরুষের একটা অনুপাত, এটাই দেখায় যে নারী পুরুষ। এবং এই স্থানে তোমার বয়স হলো 5 বছর, 10, 15, 20, তারপরে 60, 70, এইভাবে কি করতে পারি আমরা? এই নারী পুরুষের একটা বয়োপিরামিড আকারে কিন্তু উল্লেখ করতে পারি। মানে আমাদের দেশে এই ধরো 5 বছরের এখানে এইভাবে কিন্তু আমরা দিতে পারি। ধরো এখানে তোমার 10 লক্ষ পর্যন্ত, এখানে যদি কোটিতে দিই, কোটি, তাহলে এইভাবে যদি এভাবে দিতে থাকি, ঠিক আছে, মানে এইভাবে দেখো একটা পিরামিড হয়ে গেল না? তাহলে এই যে এখানে যদি কোটিতে যদি জনসংখ্যাগুলো দাও, তাহলে কি হবে? এই স্থানে পুরুষ কত, নারী কত, এই একটা অনুপাতটা পেয়ে থাকবো, যে নারী পুরুষ বা এই বয় পিরামিডের মধ্যে শিশু, বৃদ্ধ, সমস্ত বিষয়গুলো কিন্তু এভাবে দেখানো যেতে পারে। তারপরে রয়েছে নরগোষ্ঠী। এখন নরগোষ্ঠী সম্পর্কে কিভাবে আমরা জানবো? যে এই যে 4 প্রকারের জনগোষ্ঠী রয়েছে আমাদের পৃথিবীতে, কয় প্রকারের জনগোষ্ঠী রয়েছে? 4 প্রকারের কিন্তু জনগোষ্ঠী রয়েছে। 4 প্রকারের জনগোষ্ঠী কি কি? ককেশীয় মানে ককেশয়েড, মঙ্গলয়েড মানে মঙ্গলয়েড, নিগ্রো, অস্ট্রালয়েড বা অস্ট্রালয়েড। মানে এই 4 প্রকারের টোটাল জনসংখ্যা পৃথিবীতে কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা হলো। আমরা এখন পরবর্তী আরেকটা স্লাইড আছে, তাহলে ওইটা আমরা শেষ করতে পারলাম। যে এখন আমরা শুরু করব দ্বিতীয় অংশ, অভিগমন নিয়ে। আমাদের জনসংখ্যার জনমিতিক উপাদানের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব লেকচার 2 মানে অভিগমন নিয়ে, যে কিভাবে অভিগমনটা হয় আর কি।
অভিগমনের ইংরেজিটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে তোমার এক স্থান থেকে অন্য স্থানে যে আবাস স্থল নির্মাণ করা। দেখো, মাইগ্রেশন ইজ দ্য পার্মানেন্ট অর টেম্পোরাল মুভমেন্ট অফ পারসনস ওভার এ সিগনিফিক্যান্ট ডিস্টেন্স। মানে তোমার এই জনসংখ্যার এই যে অভিগমন বলতে বোঝায় স্থায়ী বা অস্থায়ী ভাবে জনসংখ্যা যে একটা দূরে অবস্থান করবে, বসতি স্থাপন করবে, একে আমরা অভিগমন বলে থাকি। অভিগমনকে সাধারণত দুইটা উপায় কিন্তু আলোচনা করা হয়, একটা আন্তর্জাতিক অভিগমন আর একটা অভ্যন্তরীণ অভিগমন। আন্তর্জাতিক অভিগমনটা কি, যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক একটা রাষ্ট্রের সীমানা থেকে যখন অন্য রাষ্ট্রে কেউ অবস্থান করবে সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। আর অভ্যন্তরীণ অভিগমনটা হচ্ছে একটা অঞ্চলের মধ্যে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে, এইটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। এই আন্তর্জাতিক অভিগমন এবং অভ্যন্তরীণ অভিগমন আবার হয়ে থাকে দুইটা উপায়ে। একটা হচ্ছে আকর্ষণমূলক অভিগমন, আরেকটা হচ্ছে বিকর্ষণমূলক অভিগমন। আকর্ষণমূলক অভিগমনটা কেমন হয়, যে কোনো স্থানের সুযোগ সুবিধা তুমি বেশি পাচ্ছ, এই কারণে শিক্ষা, চাকরি, জলবায়ু, এই আকর্ষণের কারণে মানে তোমাকে পুল ফ্যাক্টর সেগুলোকে বলা হয়, যে তোমাকে আগ্রহ তৈরি করবে, এগুলো হচ্ছে পুল ফ্যাক্টর, যেগুলো আকর্ষণমূলক অভিগমন। আরেকটা হচ্ছে পুশ ফ্যাক্টর, মানে তোমার ইচ্ছা নাই তোমার জন্মস্থান ত্যাগ করা, কিন্তু তোমার ওই স্থানের তোমার রাজনৈতিক কোনো কারণ, জলবায়ু কোনো কারণ, অর্থনৈতিক কোনো কারণ, এইগুলোর কারণে তোমার জন্মভূমি ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া লাগতেছে, জোর করে তোমাকে যেতে হচ্ছে, এইটাকে বলা হয় পুশ করা, পুশ করে দেওয়া, পুশ ফ্যাক্টর, মানে বিকর্ষণমূলক অভিগমন। তাহলে অভিগমনের ভিতরে দুইটা পাইলাম, অভিগমনের ভিতরে দুইটা অংশ পেলাম, যে অভ্যন্তরীণ অভিগমন, আন্তর্জাতিক অভিগমন। এই অভ্যন্তরীণ আন্তর্জাতিক অভিগমনের মধ্যে আবার দুইটা অংশ, আকর্ষণমূলক অভিগমন এবং বিকর্ষণমূলক অভিগমন। ঠিক আছে, ওকে। তারপরে রিজবা খন্দকার বলতেছে বাঙালিরা কোন গোষ্ঠীও ভাইয়া। ওকে, তাহলে আমরা মোট জনগোষ্ঠী পেয়েছি কয়টা? চারটা জনগোষ্ঠী পেয়েছি। প্রথমটা হচ্ছে ককেশীয়। ককেশীয় বলতে তোমার শ্বেতাঙ্গ আছে না, এই শ্বেতাঙ্গরা হচ্ছে ককেশীয়। তারপরে যে তোমার মঙ্গলয়েড রয়েছে, আমরা হচ্ছে মঙ্গলয়েড গোষ্ঠী। দেখবো যে এক এক গোষ্ঠীর মধ্যে তোমার হচ্ছে এক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে মঙ্গলয়েড। তাহলে অভিগমনের ভিতরে কয়টা অংশ পেলাম? আবার দুইটা অংশ। আন্তর্জাতিক অভিগমন যেটা বললাম কি, মানুষ যখন অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক কারণে তার নিজ দেশ থেকে অন্য দেশে গমন করবে, সেটাই আন্তর্জাতিক অভিগমন। চাকরির উদ্দেশ্য থেকে যখন জাপান বা জার্মানিতে যাবে, আন্তর্জাতিক অভিগমন হবে। এটাই আকর্ষণ এবং বিকর্ষণমূলক অভিগমনের যে বিষয়টা। তাহলে এটা মনে রাখবা, আকর্ষণমূলক অভিগমন এবং বিকর্ষণমূলক অভিগমনের দুইটা ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে পুল ফ্যাক্টর আর একটা হচ্ছে পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর মানে তোমার এই বৃত্তি, চাকরি, সমস্ত কিছু তুমি যখন মানে দেশ ত্যাগ করতে আগ্রহী হবে, তোমার যেমন কি রকম, যে তুমি বিদেশে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পেলে, তাহলে তুমি আকর্ষণ হলো না তোমার, তুমি যেতে চাবা, যে তুমি ওখানে গেলে উন্নত জীবন পাবে, জলবায়ু পাবে, অর্থনৈতিক সুবিধা পাবে, শিক্ষার সুযোগ সুবিধা পাবে, এই কারণে তোমাকে আকর্ষণ করছে। এটা হচ্ছে পুল ফ্যাক্টর। আর পুশ ফ্যাক্টরটা হচ্ছে তোমার দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার পুশ ফ্যাক্টর। যেমন যেমন কি করতেছে, যে এই স্বদেশ ত্যাগ করে বিদেশে যাওয়ার জন্য তোমার যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, এইগুলোর কারণে কিন্তু আমাদের এই বিকর্ষণমূলক অভিগমন হয়, যেটাকে বলা হয় পুশ ফ্যাক্টর। যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, তোমার যদি বলি সিরিয়ার কথা দেখো, তোমার আবার মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল ফিলিস্তিন যে সংঘাত দেখো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই পুশ ফ্যাক্টরের মধ্যে পড়ে। এখন আমরা দেখবো যে এই আকর্ষণমূলক এবং বিকর্ষণমূলক অভিগমনটা অ্যাকচুয়ালি
কিভাবে হয়ে থাকে। দেখো, আকর্ষণমূলক অভিগমন কি কি রয়েছে? উচ্চতার শিক্ষা লাভ এবং গবেষণার সুযোগ রয়েছে। উচ্চতর শিক্ষা লাভ, গবেষণার সুযোগ থাকলে আমি অবশ্যই যাব। তোমাকে যদি দেওয়া হয়, তোমাকে উচ্চতর শিক্ষা দেওয়া হবে ফ্রিতে, তুমি আর যাবা কিনা? তুমি তো অবশ্যই যেতে চাবে। তারপরে বৃত্তি বা চাকরির সুযোগ হলে ধর্মীয়, জাতিগত, সংস্কৃতিগত কারণে আমরা মুসলিম যারা রয়েছে অধিকাংশ মানুষ যখন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যায়, তাই না, ধর্মের কারণে। আবার অনেকেই যারা হিন্দু রয়েছে, সনাতনী রয়েছে, তারা কিন্তু ভারতে যায়। এইগুলো হচ্ছে তাদের ধর্মীয় আকর্ষণমূলক অভিগমনের কারণ। বিকর্ষণজনিত অভিগমন কারণ দেখো, যে তোমার স্বদেশে উচ্চশিক্ষা না থাকার কারণে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তন, ধরো যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, রাজনীতি করত, তারা কিন্তু দেশ থেকে অনেকে পালায়ে গেছে, অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে। এইগুলো তাদের কি হয়েছে, যে তাদের সরকার পরিবর্তনের কারণে তারা ওই স্থান ত্যাগ করতে বাধ্য হচ্ছে। যুদ্ধ বিগ্রহ হচ্ছে ধর্মীয় কারণে, এগুলোর কারণে কিন্তু হচ্ছে। এখন আমরা দেখব এই আন্তর্জাতিক অভিগমন এবং অভ্যন্তরীণ অভিগমনের ভিতরে যে বাস্তুত্যাগী বা অভিবাসী দুই দেশের অর্থনীতি কি কি প্রভাব পড়ে। আমি যেই দেশে যাচ্ছি, গমন করতেছি, ওই দেশের উপরে আমার গমনের ফলে কি প্রভাব পড়বে, এবং আমি এই দেশ থেকে চলে যাচ্ছি, এই দেশের কি প্রভাব পড়বে, সেটা এখন আমরা দেখি। মানে উচ্চ দেশের উপরে প্রভাব, মানে আমি বাংলাদেশ থেকে ধরো আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তাহলে বাংলাদেশ হবে উৎস রাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র হচ্ছে অভিবাসী রাষ্ট্র, ঠিক আছে। এখন এই উচ্চ রাষ্ট্রে দেখো বৈদেশিক মুদ্রা অর্জন হবে, আমি ওই দেশে গিয়ে টাকা উপার্জন করব, সেই টাকাটা আমি আমার দেশে পাঠাবো। এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা। আমাদের জমি বা সম্পদের উপরে চাপ কিছুটা হ্রাস পায়। আমি যদি আমার দেশে থাকতাম, তাহলে আমার একটা ঘর বাড়ি দরকার, আমার জমি চাষ করা দরকার, এগুলো আমার জমির উপরে প্রভাব থাকতো। কিন্তু আমি যখন বিদেশে চলে যাচ্ছি, আমার ওই ঘর বাড়ি জমি জমার উপরে প্রভাব কিন্তু কমে গেল, তাই না? তাহলে এই সম্পদের উপরে চাপ কমে গেল। বৈদেশিক শিক্ষা, চাকরিগত জ্ঞানের প্রসার হবে। আমাদের দেশে যারা উচ্চতার শিক্ষা নিয়ে আসে, তাহলে বিদেশি উচ্চতার শিক্ষার যে একটা উন্নত প্রযুক্তি রয়েছে, সেগুলো কিন্তু আমাদের দেশে আসতে পারে। দেশ থেকে ব্রেইন ড্রেন হয়ে গেল। আবার যদি কোনো শিক্ষিত মানুষ নিজ দেশে ভালো চাকরি পাচ্ছে না, সুনাম পাচ্ছে না, সে কিন্তু নিজ দেশ থেকে চলে যাবে। এইগুলোর কারণে কিন্তু আমাদের ব্রেইন ড্রেন হয়ে যাচ্ছে, মেধা চালান হয়ে যাচ্ছে, বেকার সমস্যা লাঘব হবে। আমি যে বেকার আছি, ওই দেশে গেলে আমি কর্মক্ষম হয়ে যাব, এগুলো লাঘব হবে। এই উচ্চ দেশের কারণ। এখন যেই দেশে আমি যাব, এই দেশে কি কি সমস্যা হয় সেটা দেখো। যে দক্ষ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষের আগমনে, যদি আমার দেশ থেকে কোনো ব্যক্তি যদি বাইরের দেশে যায়, সে যদি দক্ষ হয়, ওই ব্যক্তির সংস্পর্শে ওই দেশের প্রযুক্তি ক্ষেত্র উন্নত হবে, মানব সম্পদের উন্নতি লাভ করবে। শ্রমের যোগান, আবার অনেকে শ্রমিক হিসেবে কিন্তু বাইরের দেশে পড়াশোনা, বাইরের দেশে কাজ করতে যায়, এই যে শ্রমের যোগান হিসেবে কিন্তু ওই দেশে কিন্তু সমর্থ হবে। তারপরে ভিন্ন সংস্কৃতির একটা মিশ্রণ হবে। আমার দেশের সংস্কৃতি, ইউরোপের সংস্কৃতি পার্থক্য রয়েছে, এই ভিন্ন সংস্কৃতির একটা মিশ্রণ ঘটবে। তারপরে কি হবে, বিদেশে মেধা তার আমদানি করলো, মেধা কি করলো, আমদানি করলো। তারপরে গোষ্ঠীগত পার্থক্যের কারণে অনেক সময় সমাজে অশান্তি সৃষ্টি হয়। আবার আমার দেশের সংস্কৃতি অনুযায়ী আমি যখন বাইরের দেশে চলতে যাব, তখন তাদের সাথে কিন্তু আমাদের সংস্কৃতির মিল থাকবে না। এই যে গোষ্ঠীগত অশান্তি কিন্তু সৃষ্টি এইভাবে কিন্তু হতে পারে। এখন আমাদের এই যে অভ্যন্তরীণ অভিগমনের বিষয়গুলো দেখি, কিভাবে একটা আমাদের অভ্যন্তরীণ অভিগমন গুলো সম্পূর্ণ হয়, কিভাবে অভ্যন্তরীণ অভিগমন সম্পূর্ণ হয়। অভ্যন্তরীণ অভিগমন মানে একটা দেশের মধ্যে কিন্তু মানুষের এই যে চলাচল, একটা পল্লী নগর অভিগমন, নগর পল্লী অভিগমন, পল্লী পল্লী অভিগমন, নগর নগর অভিগমন, এই বিষয়গুলো হচ্ছে অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে পড়ে। এখন এর প্রভাবগুলো একটু দেখি যে কি রকম এর প্রভাবগুলো রয়েছে। তাহলে এই যে জনসংখ্যা একটা দেশের মধ্যেও হলেও এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে জনসংখ্যা গেলে, এই জনসংখ্যার প্রভাবে যে শহরে যে বিভিন্ন ধরনের যানজট সৃষ্টি হবে, বা এই শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি হবে, এইগুলো। এখন প্রথমটা হচ্ছে তোমার
যে কোনটা রয়েছে, পল্লী নগর অভিগমন। মানে পল্লী মানে তোমার হচ্ছে গ্রাম, এই গ্রাম থেকে তুমি নগরে যখন যাবে, কি কারণে যাবে, যে তোমার শহরে গেলে তোমার হচ্ছে কাজের সুযোগ আছে, শিক্ষা রয়েছে, তোমার ব্যবসা করার সুযোগ রয়েছে, এইগুলো হচ্ছে তোমার সুযোগ সুবিধা রয়েছে। আর নগর ও পল্লী অভিগমনে কি হয়, যে তোমার নগরের জীবনযাত্রায় তোমার অর্থনৈতিক কার্যক্রমের সাথে মিল হচ্ছে না, নগরে অত্যাধিক খরচ, গ্রামের এই জন্য অনেকে চলে যায়। তোমার জলবায়ুগত কারণে, শহরের জলবায়ু অনেক সময় তোমার শ্বাসকষ্ট বা শারীরিক সমস্যার কারণ হতে পারে, নির্মল পরিবেশের জন্য অনেকেই তখন গ্রামে চলে যায়। আবার এইগুলো পোস্টিং হয় অনেক সময় তোমার শিক্ষকতা বা চাকরির সুবাদে তোমার শহর থেকে গ্রামে পোস্টিং দিয়ে দিল, দেন তোমাদের নগর পল্লী অভিগমনটা হয়ে গেল। শহরে তোমার ভূমির মূল্য যখন বেড়ে যায়, সে সময় কিন্তু এই ধরনের অভিগমন গুলো হয়। তারপরে আমাদের গ্রাম থেকে গ্রামে অনেকে যায় কৃষি কাজের ক্ষেত্রে, অধিকাংশ সময় কৃষি কাজের থেকে কিন্তু আমাদের এই পল্লী পল্লী অভিগমন গুলো হয়ে থাকে। তারপরে নগর নগর অভিগমন, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা, পুঁজি বিনিয়োগ, এইগুলোর কারণে কিন্তু নগর নগর অভিগমন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আমরা আজকের ক্লাস আসলে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আর বিষয়টা হচ্ছে তোমাদের ক্লাসে আসলে উপস্থিত অনেক কম, আর ফ্রি ক্লাস তো তোমরা অনেকেই করতে চাও না। যাই হোক, বিষয়টা হচ্ছে তোমরা যারা ক্লাসে ছিলে, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা প্রশ্ন করতে পারো কোনো বিষয় নিয়ে, আর না হলে আমরা ক্লাস এখানেই রাখবো। আর তোমরা যারা আমাদের সাথে, আমাদের পড়ালেখার সাথে সংযুক্ত হতে চাও, অফিসের নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এনরোল হয়ে যাও। ঠিক আছে, আর আজকের ক্লাস এখানেই রাখছি, আর পরবর্তী ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে এবং আরো কথা হবে। তোমাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আর যদি ওকে, ব্রেইন ড্রেইন একটু বোঝাই দেন ভাইয়া। ব্রেইন ড্রেইনটা হচ্ছে মেধা পাচার। মেধা পাচার কেমন হয়, যে আমার দেশে যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার ক্ষেত্রে সরকার আমাদের জন্য ভর্তুকি দেয় না। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা মাসে প্রায় 20,000 টাকা খরচ হয়, কিন্তু আমাদের জাস্ট শুধু বাৎসরিক পরীক্ষার ফি এবং ভর্তি ফি দিয়ে 5,000 মতো যায়। ঠিক আছে, তাহলে এই যে সরকার আরো শিক্ষকদের বেতন, ইনস্টিটিউশন ফি, বিদ্যুৎ বিল, এগুলো তো কিছু নিচ্ছে না, এগুলো সরকার আমাদের পিছনে ইনভেস্ট করতেছে। তাহলে আবার ইঞ্জিনিয়ারিং সেক্টরে ল্যাব প্রতিষ্ঠা করে দিচ্ছে, ল্যাপটপ দিচ্ছে, এতগুলো বিষয় আমার দেশে সরকার আমার জন্য বিনিয়োগ করেছে। কিন্তু আমি কি করলাম, আমার দেশে থেকে শিক্ষা গ্রহণ করে আমি বাইরের দেশে চলে গেলাম, একটা শিক্ষিত উচ্চ শিক্ষিত একটা জনসমাজ সমষ্টি বাইরের দেশে চলে গেলাম। তখন আমি কি করব, যে সাধারণ মানুষের থেকে সব বিষয়ে দক্ষ হব না? সাধারণ মানুষের থেকে সব বিষয়ে দক্ষ হওয়ার কারণে ওই দেশে আমার মেধা দিয়ে তারা আরো নতুন নতুন বিষয়গুলো তৈরি করতে পারে। কিন্তু আমি যে আমার দেশে কাজ, আমার দেশে আমার দেশ আমার পিছনে এত টাকা ইনভেস্ট করলো, আমি এই দেশে না থেকে আমি বাইরের দেশে চলে গেলাম, বাইরের দেশে গিয়ে সেটেল হয়ে গেলাম, ওই দেশের অর্থনৈতিক উন্নতি অগ্রগতি করার জন্য আমি ভূমিকা রাখলাম। এটা হচ্ছে ব্রেইন ড্রেইন, মেধা পাচার হয়ে গেল। আমাকে যদি, আমি যেরকম এক্সপেক্ট করি, ধরো আমার সংসার বা আমার এক্সপেক্ট হচ্ছে 50,000 টাকা, আমার যদি দেশে যদি 20,000 টাকা দেয় তাহলে কি আমি থাকবো? আমার যদি সুযোগ থাকে বাইরে গেলে আমি 50,000 আরো 30,000 টাকা বেশি ইনকাম করতে পারবো, 50,000 ইনকাম করতে পারবো, তাহলে বাইরে দেশে চলে যাবো না? এইগুলোর কারণে কিন্তু ব্রেইন ড্রেইনটা হয়ে থাকে। আমার শ্বশুর বাড়ি মনাসার, যেখানে আমাকে শ্বশুর বাড়ি ঠিক করে দেয় আর কি, সেখানে হবে। ঠিক আছে, ওকে, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মানবিকের ফুল কোর্স মেবি 1500 টাকা, আমি সঠিক আমি নিজেও জানি না।
তুমি হচ্ছে একটু অফিসের নাম্বারে যোগাযোগ করো ভাইয়া। অফিসের নাম্বারে একটু যোগাযোগ করলে তোমরা অফিসের থেকে সব ধরনের তথ্য পেয়ে যাবে। একটু কষ্ট করে অফিসের নাম্বারে যোগাযোগ করো, তাহলে তোমরা যারা আছো তোমরা সকলেই আমাদের সাথে এনরোল করতে পারবে। আচ্ছা, এই যে মনা, তোমাদের রাশেদুজ্জামান মনে, তোমাদের হচ্ছে আম, যুক্তিবিদ্যা ক্লাস নাই, ঠিক আছে? আমাদের পড়ালেখার তো যুক্তিবিদ্যা ক্লাস নাই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। সালাম আলাইকুম।